আঙ্কেল, আঙ্কেল, আপনি এটা কি করছেন? হাই আল্লাহ, কিছুদিন হলো চাচি মারা গিয়েছে, তাই আপনার এই পরিবর্তন। আপনি কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছেন, আবার কিছুদিন আগে চাচিও মারা গিয়েছে। ছোটোবেলার থেকে এভাবে আপনার বাড়িতে থেকে মানুষ হয়েছি। আপনি এখনও ইয়াং যুবক, একটা হ্যান্ডসাম পুরুষ, দিয়ে থাকা করলেই তো পারেন, কিন্তু এভাবে হাতের কাজটা শিখি আঙ্কেল, এগুলো করতে হয় না আঙ্কেল। বন্ধুরা, আমার বাড়ির পাশেই দোতলা একটা বাড়ি ছিল, কারণ আমরা অতি দরিদ্র পরিবার। আমার মা আর আমি ছোটোবেলার থেকেই বাবা বেঁচে ছিল না, তাই এই দোতলা বাড়ি আমাদের বাড়ির পাশেই। তাই আঙ্কেল একটা সরকারি জব করত। এইভাবেই বাবা মারা যাওয়াতেই মা সবসময়ই আঙ্কেলের বাসায় কাজ করত। আর এভাবেই মায়ের সামনে সবসময়ই আমি আঙ্কেলের বাসায় যেতাম। মায়ের সঙ্গে হাতে হাতে হাত লাগিয়ে এভাবে সবসময় একটু কাজ আগিয়ে জুগিয়ে এভাবে মায়েকে সাহায্য করতাম। তাই এভাবেই আঙ্কেলের বাসায় আমি বড় হলাম। যখন আমার 12 বছর বয়স, তখন আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল। আঙ্কেলরা আমার মায়ের সম্পূর্ণ কাজটা এভাবেই যেন কাপনের ব্যবস্থা সম্পূর্ণ কাজটাই সেরে ফেলল। আর এভাবেই আমি মায়ের দায়িত্বটা নিয়ে আঙ্কেলের বাসায় চাচি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই আঙ্কেলের বাসায় চাচিকে দেখাশোনা করতাম। আর আঙ্কেলও আমাকে কোথাও যেতে দিল না। তাই এভাবেই মায়ের মা যে কাজটা করতো সেই কাজটাই আমি আঙ্কেলের বাসায় থেকে করতে করতে এমন তো অবস্থায় হঠাৎ একদিন চাচি দুনিয়া ছেড়ে চলে গেল। আঙ্কেলও সেই সময় তার 7 দিন আগে রিটায়ার্ড হলো, কারণ সে সরকারি একটা জব করত, অনেক টাকা পয়সা তার। এভাবেই যেন বাড়িতে আর কেউ নেই। আর তখন আমার বয়স 18+। তাই এভাবেই আঙ্কেল আমাকে রেখে দিল, বলল, শোন সাথী, বাড়িতেও আর কেউ তো থাকলো না, তোর মা মারা গেল আমার বাড়ি কাজ করতে করতে, এভাবে তোর চাচিও চলে গেল দুনিয়া ছেড়ে, তাই তুই কোথায় যাবি? তুই যেহেতু লেখাপড়া করিস নাই, দেখি তুই আমার বাড়িতে থেকে আমার রান্না বান্না কর, আর এভাবেই থেকে যা, আমি তোর বিয়ে থাওয়া একদিন অবশ্যই একটা ভালো ছেলে দেখে দেব, তুই টেনশন করিস না। আমি তখন বললাম, ঠিক আছে আঙ্কেল, আমি টেনশন করব না। এভাবেই কয়েকটা দিন যেতে থাকলো। হঠাৎ দেখি চাচি মনে হয় সপ্তাহখানিক মারা যাওয়ার পরেই আমি হঠাৎ দুপুরবেলা দেখি আঙ্কেলের বাসায় উপরে দোতলায় দেখি আঙ্কেল রুমের মধ্যে কেমন যেন কাকতি মিনতি করছে, আর কেমন যেন ভিত করছে, একটা ভীষণ কেমন যেন আওয়াজ আসছে। তাই আমি জানালার ফাঁক দিয়ে দেখি আঙ্কেল সেই হাতের কাজটাই করছে। আমি দেখে ফেলাতেই আমি আর ঠিক থাকতে পারলাম না। তাই আঙ্কেলকে দেখলাম আঙ্কেলের শরীরটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তাই আমি সরাসরি দরজা টোকা দিয়ে আঙ্কেলকে দরজাটা খুলতে বললাম। আঙ্কেল তখন দরজাটা খুলে দিল আর বলল, কি রে সাথী, তুই হঠাৎ এখানে আর এই সময় দরজা খোলার কথা বললি? আমি একটা কাজ করছি, ইমার্জেন্সি কাজ করছি কম্পিউটারে, আর তুই এভাবে দরজা টোকা দিয়ে কি হয়েছে তোর? তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল এটা কি করছেন? সি আঙ্কেল, এসব কাজ করতে হয়? সামান্য কয়েকটা দিন হয়ে গেল চাচি মারা গেছে, আর আপনি এভাবে আপনার জীবনটা এভাবে নষ্ট করতে পারেন না আঙ্কেল, কারণ আমি বেঁচে থাকতে এভাবে আপনার জীবন নষ্ট হতে দেব না। আপনি এগুলো কেন করছেন? এরকম করতে হয় না, আপনার শরীরটা নষ্ট হয়ে যাবে। তখন আঙ্কেল আমার সাথে অনেক কথা বলার পরে যে আবদারটা করলো। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও না তোমাদের দুয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটি তোমাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি, গল্পটি শুনলে খুব মজা পাবে, খুব বিনোদন পাবে। তাই বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা চলে যায় আমার মূল গল্পতে। বন্ধুরা, আমি সাথী। ছোটবেলা থেকেই এভাবে আমাদের বাড়ির পাশে আমার মা বাবা মারা যাওয়াতেই, তাই মায়ের সঙ্গে সবসময় এভাবে যেন বড়লোকের বাড়িতে সবসময় এভাবে কাজ করতাম। আর এভাবেই মা যখন যেটা করতো সেটাই মার সঙ্গে আস্তে আস্তে ছোটোবেলার থেকেই শিখেছি। এভাবেই মায়ের সঙ্গে বড় হয়েছি, সব কাজ টাজ করি। আঙ্কেলের বাসায় তেমন কেউ নেই, তাই আঙ্কেল মাকে খুব পছন্দ করতো, ভালোবাসতো, যেহেতু মা পুরাতন
তার কাজের বাড়ির মেয়ে তো, তাই এভাবে সবসময় ভালোবাসতো। আমি যখন মায়ের সঙ্গে কাজে যেতাম আঙ্কেলের বাসায়, তখন আমাকেও খুব ভালোবাসতো। এভাবেই যেন আস্তে আস্তে মায়ের সঙ্গে প্রতিনিয়ত আঙ্কেলের বাসায় কাজে গিয়ে যেন আস্তে আস্তে অনেক বড় হতে থাকলাম। কিন্তু আমার বাবা বেঁচে নেই। এভাবে মায়ের আমাকে খাওয়া দাওয়া করে, এভাবে মানুষের বাড়িতে কাজ করে করে যেন আমি অনেক বড় হয়ে গেছি। আজ প্রায় 17-18 বছর বয়স আমার। আমি এখন সাবালিকা একটা মেয়ে, কারণ আমি দেখতে শুনতে অনেক সুন্দর। আমাকে আঙ্কেল মাঝে মাঝেই বলে, কারণ তুই অনেক বড় হয়েছিস। এভাবেই তোর মা চলে গেছে দুনিয়া ছেড়ে আমার বাসায় কাজ করতে করতে, তোর চাচি তোর সামনেই চলে গেল। এখন তুই যেহেতু আসিস, লেখাপড়াও তো তো করাতে পারলাম না। আর এভাবেই আমি যেহেতু সরকারি জব করে অনেক টাকা পয়সা পেয়ে এভাবেই সবসময় বাড়িতে থাকি। আর আমার 2টা ছেলে মেয়ে আছে, সবাই বিদেশ থাকে বিয়ের পরে। তাই তুই তার ওদেরকে দেখিস নাই সাথী। তুই এখন থেকে যেহেতু এই বাড়িতে কেউ নেই, তোর মাও মারা গেছে, আমাদের বাড়ির পুরাতন কাজের মেয়ে ছিল, তাই সেই উপলক্ষে তুই আমার কাছে এখন থেকে যাস। তুই 2 বেলা এভাবে রান্না বান্না করবি। আমার তো এভাবে অনেকগুলো রুম পড়ে আছে, দোতলা বাড়ি, কেউ তো থাকার লোক নাই, শুধু এক দারোয়ান এভাবে পাহারা দেয়। আর তুই আমার শুধু 2 বেলা দেখাশোনা করে একটু সন্ধ্যার পরপরই রান্না করে চলে যাস। এভাবেই আঙ্কেল আমাকে সবসময় আদর যত্ন, যখন যেটা চেতাম তখনই সেটা দিত। আর যখন চেতাম না তার চেয়েও যেন বেশি দিত। সবসময় মেয়ের মতোই দেখত। কিন্তু এভাবে কয়টা দিন একটা ইয়াং পুরুষের কাছে কয়টা দিন এভাবে থাকা যায়। তাই হঠাৎ এভাবে কয়েক বছর আমি থাকতে লাগলাম, কারণ আমি একটা যুবতী, হ্যান্ডসাম মেয়ে, অনেক সুন্দরী মেয়ে। কারণ আমি যখন আঙ্কেলের বাসা থেকে কাজ করে এভাবে বাইরে আসি, তখন মুদিখানার দোকানের উপরে যারা লোকজন বসে থাকে আমার দিকে যেন হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যে সামান্য একটা গরিবের মেয়ে, কাজের বোয়ার মেয়ে, এত সুন্দর চেহারা। অনেক মানুষ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমি তখন বলি আমার নাম সাথী। আমাকে বলে, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক সুন্দর, তুমি যদি বড় লোকের মেয়ে হতে তোমার খুব ভালো জায়গায় বিয়ে হতো। আমি তখন দোকানের উপরে যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলি, আমার জন্য দোয়া করবেন, কারণ আমি শিক্ষিত একটা মেয়ে না। কারণ আমার বাবা এভাবে ছোটবেলায় আমাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে, মাও এ বাড়িতে কাজ করতে করতে এভাবে দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আঙ্কেল দেখি কি করে, মাঝে মাঝেই তো বলে যে তুই আমার বাড়ি থাক, তোকে দেখে শুনে একটা ভালো পাত্রে দেখে, হ্যান্ডসাম ছেলে দেখে তোকে বিয়ে দেব, দেখি কি হয়। তখন সবাই বলে, ঠিক আছে, তোমার আঙ্কেল যেহেতু সরকারি জব টব করে, অনেক টাকা পয়সা আছে, এভাবে রিটায়ার্ড হয়ে বসে আছে, যাই হোক মা, যোগটোগ একটু খারাপ আছে তো একটু সাবধানে থেকো, যেহেতু তুমি তার নিজের আপন মেয়ে না, এভাবে কাজের মেয়ে, তাই তুমি একটু সাবধানে চলাফেরা করো। এভাবেই সবাই যেন আমার চেহারা এভাবে হ্যান্ডসাম দেখে সবাই আঙ্কেলের পাশে থেকে সাবধান করতো। কারণ আঙ্কেলের মাত্র 2টা, একটা ছেলে একটা মেয়ে, এভাবে অনেক আগে বিয়ে থাওয়া হয়ে তারা বিদেশ থাকে। তাই আঙ্কেলের স্ত্রী মারা যাওয়ার পরে সে যে এখনও কত হ্যান্ডসাম একটা ইয়াং পুরুষ, সরকারি জব করে, যেন দেখে বোঝাই যায় না তার এরকম বয়স হয়েছে বা এরকম বাচ্চা কাচ্চা আছে। এখনও যেন প্যান্ট শার্ট পরলে যেন একেবারে নায়কের মতো দেখা যায়। অনেক হ্যান্ডসাম আমার আঙ্কেল। যাই হোক, আমার আঙ্কেলের কাছে কোনো কিছু না চাইতেই যেন আমাকে সবসময় তার চেয়ে বেশি কিছু দেয়। এভাবেই আঙ্কেলের বাসায় 2-1 বছর এভাবে বড় হয়ে যেন থাকতে লাগলাম। হঠাৎ একদিন বন্ধুরা, ঠিক দুপুরবেলা আমি গোসল সেরে যেন আমার একটু বাড়িতে যে রেস্ট নেব। প্রতিদিন আমি বাড়ি থেকেই গোসল করে আসি, কারণ আঙ্কেল অনেক হ্যান্ডসাম ইয়াং, কারণ কার কখন নজর কোথায় পড়ে যায়। তাই আমি পাশেই আমার বাড়ি তো, তাই মা মারা যাওয়ার পরের থেকেই এভাবে আমি আঙ্কেলের বাসায় আর গোসল টোসল করি না। তাই মনে করলাম দোতলার কিছু বারান্দা ঝাড়ু টাড়ু দিয়ে এভাবে বাসায় গিয়ে গোসল করব। ঠিক দুপুরবেলা সেই সময় আমি বারান্দা ঝাড়ু দিচ্ছি, হঠাৎ দেখি একেবারে আঙ্কেলের রুম থেকে একটা যেন কেমন যেন আওয়াজ ভেসে আসছে। আমি তোমাদেরকে বোঝাতে পারছি না বন্ধুরা, বুঝতে তো পারছো, কারণ আঙ্কেলের বউ মারা যাওয়ার পরের থেকে এইভাবেই আঙ্কেল যেন কম্পিউটারে কি দেখে, আজে বাজে জিনিস, সব বাইরের ছবি টবি, আর এভাবেই যেন অন্য দিনের চেয়ে আজকে একটু ভিন্ন। আঙ্কেলের সব কিছু এভাবে কম্পিউটারে দেখে, আমি মাঝে মাঝে দেখি কি আজে বাজে ছবি দেখে, কিন্তু আঙ্কেল আজ নিজেই কেমন যেন কাকতি মিনতি করছে আর কেমন যেন একটা বিহিত করছে। আমি সব কিছুর আওয়াজ পাচ্ছি, তাই এভাবেই আমি জানালা উকি দিয়ে দেখি
আঙ্কেল যেন চাচি মারা যাওয়াতে এভাবে হাতের কাজটা করছে। আর আঙ্কেলের ওইটা বন্ধুরা কি আর বলবো, কারণ পুরাতন যেন হাতে বাড়ে, সেটা যেন অনেক বড় সড়ো বন্ধুরা, বুঝতেই তো পারছো। তাই বন্ধুরা দেখে যেন আমার কোনো কিছু ভালো লাগছে না। আমি একটা বিবাহযোগ্য মেয়ে, কারণ আমার 18 থেকে 20 বছর হয়ে গেছে। আমি একটা হ্যান্ডসাম, তোমরা তো দেখতেই পাচ্ছ এই স্ক্রিনে বন্ধুরা। তাই আমি আর কোনো কিছু যেন আঙ্কেলের ওটা দেখে ধৈর্য মানছে না। তাই তাড়াহুড়া করে এভাবেই আমি দরজায় টোকা দিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আঙ্কেল দরজাটা একটু খোলেন তো। তখন আঙ্কেল কেন তাড়াহুড়া করে তার দরজাটার কাছে এসে বলছে, কে রে? তখন আমি বললাম, আঙ্কেল আমি সাথী, দরজাটা খুলুন তো। তখন আঙ্কেল বলছে, না না এখন খোলা যাচ্ছে না, আর 5টা মিনিট পরে খুলি, কারণ আমি একটা কাজ করছি, ইমার্জেন্সি সরকারি কাজ করছি, তুই যা তো 5টা মিনিট পরে আয়। তখন আমি বললাম, না না আঙ্কেল আমি সব কিছু বুঝতে পেরেছি, আপনি তাড়াতাড়ি দরজাটা খুলুন তো, আমার কিন্তু ভালো লাগছে না, আপনি এইভাবে এসব কাজ করতে পারেন না। আঙ্কেল যেন আমার কথা শুনে বুঝতে পারলো, তাড়াহুড়া করে দরজাটা খুলেই সে যেন অনেক ঘেমে গেছে। আমি তার ফেজ থেকে এভাবে মুখের দিকে তাকিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল ভিতরে তো ফ্যান চলছে, আপনি এমন কি করছেন যেন আপনি সব কিছু ঘেমে চড়ে এভাবে শরীরটা দিয়ে পানি পড়ছে, আপনি কি করছেন এসব? তখন আমাকে বলল, সাথে তুমি কি সব কিছু আমার দেখে ফেলছো? তখন আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমি সব কিছু দেখে পড়ছি, কারণ আমি এভাবে কোনোদিনও ভাবতে পারিনি চাচি মারা যাওয়ার পরে আপনি এখনো ইয়াং আছেন, টাকা পয়সার অভাব নেই, কিন্তু আপনি এভাবে হাতের কাজ টাজ করলে আপনার শরীরটা নষ্ট হবে না? কারণ আমার তো একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, আপনার বাড়ি খাচ্ছি ছোটোবেলার থেকে, মানুষ হয়েছি, এত বড় হয়েছি, বিয়ের উপযুক্ত হয়ে গেছি, কবে আমার বিয়ে থাওয়া হয়ে যায়, আমারও তো একটা দায়িত্ব আছে যে আপনাকে ভুল পথ থেকে আমি সরিয়ে আনবো। আঙ্কেল এই কাজগুলো করেন না প্লিজ। আর এর আগে আপনি যেগুলো করছেন সেগুলো আমি সব কিছুই জানি, কারণ চাচি মারা যাওয়ার পরে আপনি মাঝে মাঝে নতুন নতুন নিত্য নতুন মেয়ে মানুষ নিয়ে আসতেন এই ঘরেতে, আমি সেটাও ফলো করছি, এই পাশে মুদিখানার দোকানদার গার্ডের সঙ্গে এভাবে আলাপ করে সব কিছু শুনছি। আপনি মেয়েদের সঙ্গে এগুলো করেন, কিন্তু এভাবে হাতের কাজ করলে তো শরীরটা নষ্ট হয়ে যাবে আঙ্কেল। তখন আঙ্কেল বলল, আমি আর কি করবো রে, আর ভালো লাগে না যখন তো চাষির কথা মনে হয় এভাবে বাইরে থেকে, কারণ টাকা পয়সার অভাব নেই, তাদেরকে ডাকিয়ে নিয়ে এসে এভাবে একটু গল্প উপযোগ করি, রাতের গল্পটা দিনেই করি। আর আজকে যেহেতু আমার আর ভালো লাগছে না, তাই কি করব বল সাথী, তাই নিজেই বেছে নিলাম এই কাজটা করতে। এখন কি যে করি? তখন আমি বললাম, আঙ্কেল এরকম কাজ করার দরকার নেই, যেহেতু আমি এই বাড়িতে আছি, আমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, আমি সব কিছু বুঝতে পারি, কারণ আমার ভিতরেও তো অনেক কিছু অনুভূতি হয়, এ যে আপনাদের এগুলো আছে তাই আপনারা হাতের কাজ টাজ করতে পারেন, কিন্তু আমরা মেয়ে মানুষ কি করব? কারণ এটা তো আমাদের আমানত, মেয়ে মানুষের আমানত এভাবে আপনি নষ্ট করতে পারেন না। আর আপনি আমাকে ছোটোবেলা থেকে খাইয়ে দেয় এভাবে মানুষ করেছেন, তাই আপনার আমি শরীরটা এভাবে নষ্ট হতে দিতে পারি না, আপনি আমার সঙ্গে এভাবে কাজ করতে পারেন না। তাই বলে কি একটু ধৈর্য ধরেন, আমি সব কিছু আপনার মেনে নিয়ে আমি চেষ্টা করব আপনার এই সমাধানটা করে দেব, ঠিক আছে? তখন আঙ্কেল আমাকে বলল, মা সাথী তুই আর কি করবি, তুই তো আমার মেয়ের মতো, তুই আর কি করতে পারবি, তুই কোনো হেল্প করতে পারবি আমাকে এই কাজে, কোনো হেল্প করতে পারবি? কিভাবে করবি, তুই মেয়ের মতো না? তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আপনার মেয়ের মতো। আমি তো আর মেয়ে না, আমি তো আপনার কাজের বাড়ির বোয়ার মেয়ে, ছোটোবেলার থেকে এভাবে আপনি লালন পালন করে আমাকে মানুষ করছেন, যখন যেটা চেয়েছি সেটাই দিচ্ছেন, যখন যেটা চাচ্ছি না সেটাও দিচ্ছেন, এবং আপনার স্ত্রীর যেটা যেটা গোপনীয়তা জিনিস লাগে, জিনিসপাতি, পোশাক আশাক সেগুলোও এনে দিচ্ছেন। তাহলে আর আমি এভাবে আপনার সঙ্গে ফিরি না হয়ে কী করব? তখন আমি আঙ্কেলকে আরও বললাম, আঙ্কেল আপনি ধৈর্য ধরেন, সব কিছু দেখবেন ঠিক হয়ে গেছে। তখন আঙ্কেল বলল, ঠিক আছে তুই যদি কোনো কিছু আমার ব্যবস্থা করতে পারিস তাহলে আমি আজকের থেকে হাতের কাজ করা বন্ধ করে দেবো। এই দে তোর মাথায় হাত দিয়ে আমি কসম করছি, কারণ আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি সরকারি একটা চাকরি করতাম। কি করবে যে তোকে বললাম না যে তোর চাচি মারা যাওয়ার পরে মাঝে মাঝে আমি মেয়ে মানুষ এভাবে, কারণ ভালো লাগতো না, নিয়ে আসতাম, তুই সব কিছু জেনেছিস তো সব কিছুই সত্য সত্য বলে দিলাম। তাই বলি কি তুই সব কিছু দেখে ফেলেছিস আর তুই আমার কি হেল্প করবি, দেখি ধৈর্য ধরে থাকি কবে কি করবি। এভাবেই আঙ্কেল যেন আমার আশায় থাকতে লাগলো। আমি আঙ্কেলকে দুবেলা এভাবেই রান্নাবান্না করে খেতে দিতাম, কারণ পাশেই আমার বাড়ি।
2 মিনিটের মধ্যে আঙ্কেলের বাসার মধ্যে ঢুকে পড়তাম বাড়ি থেকে বের হলে। এভাবেই কয়েকটা মাস যেতে থাকলো। হঠাৎ একদিন রাত প্রায় 9টা বাজে, কারণ আঙ্কেল কোথায় যেন গেছে। তা সে না আসলে তো আমি তো এই বাড়ির কাজের মেয়ে, কারণ সে মালিক যদি না আসে বাড়িতে আমি এই বাড়ি থেকে কী করে যাব। তাই আমি আঙ্কেলের ভাতগুলো নিয়ে এভাবেই তার রুমের মধ্যে বসে আছি। হঠাৎ আঙ্কেল দেখি রাত 11টার সময় এভাবে বাড়িতে আসলে আমি দারোয়ান এভাবে যেন ঘুমিয়ে পড়েছে। আঙ্কেল কখন যে ঢুকে পড়েছে আমি বুঝতে পারি নাই। তাই আমার একটু ঘুম ঘুম চোখে আঙ্কেল এসে আমাকে ডাক দিল, সাথী সাথী তুই কি রুমের মধ্যে এভাবে খিল দিয়ে শুয়ে আসিস? বাইরে তো দারোয়ান আছে, তুই এভাবে রুমটা আটকিয়ে শুয়ে আসিস। তখন আমি তাড়াহুড়া করে একটু ঘুমের ঝোল এসেছিল, ভাব এসেছিল, তাই তাড়াহুড়া করে ওঠে এভাবেই দরজাটা খুলে দিলাম। কারণ আমি বুঝতে পারি নাই যে এভাবেই আঙ্কেল তাড়াহুড়া করে ঢুকে পড়বে। আর আমার অন্যটা এভাবে ছিল না, বন্ধুরা বুঝতে তো পারছো। আঙ্কেল যেন ঘরে ঢুকতেই যেন আমার দিকে একেবারে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকলো। এমন তো অবস্থায় আঙ্কেল আমাকে বলল, সাথী আমি তো খেয়ে এসেছি, তাই বলে কি এই খাবারটা আজকে তুই আমার সামনে বসে খা। কারণ আমি আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু রাত হয়েছে, তুই অনেক কষ্ট করেছিস, তুই আজকে আমার সামনে বসে এই খাবারগুলো খেয়ে তারপরে বাড়ি যা। তখন আমি আঙ্কেলকে বললাম অনেক রাত হয়েছে, খেতে গেলে 12টা 1টা বেজে যাবে, তাই বলি কি থাক আমি বাড়ি যেয়ে খাবো। তখন আঙ্কেল দরজাটা আটকিয়ে দিল। আমার যেন মনের মধ্যে কেমন হয়ে গেল। তখন আমাকে বলল, সাথী তুই যদি আজকে না খেয়ে যাস আমার কিন্তু মনটা খারাপ হবে। তখন আমি দেখলাম সে আমাকে ছোটবেলার থেকে এভাবে বাবার আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছে, তার কথা যদি না শুনি না মানি আমিও খাই নাই। তাই এভাবে আঙ্কেলের ঘরে খিল দেওয়া দেখে আমি তাড়াহুড়া করে কয়েক মিনিটের মধ্যে খেয়ে ফেললাম। তখন আমাকে আঙ্কেল বলল, সাথী তোর কি খাওয়া শেষ হলো? তখন আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে 5-7 মিনিট রেস্ট নে, তারপরে তোকে আমি একটু বাড়িতে আগাই দিয়ে আসবো, দারোয়ানকে বলবো, তাহলে ওইটুক একটা টর্চ লাইট ধরলে তুই চলে যেতে পারবি। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, কাউকে যাওয়া লাগবে না, যেহেতু সারাদিন এভাবে শহরের পাশে চারিদিকে আলো হয়ে থাকে, কাউকে আমাকে হেল্প করতে হবে না, আমি একাই চলে যাব। তাহলে আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে, আমি যাই আঙ্কেল। তখন আঙ্কেল বলল, দাঁড়া আমি আগে দেখে নি। এভাবে আঙ্কেল দরজাটা খুলে বাইরে দেখে অনেক মেঘ, চারিদিকে মেঘ গুরুম গুরুম করে ডাকছে। আর এইভাবে যেন বলতে বলতেই দেখতে দেখতে যেন অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টি বুট করে চলে আসলো। তারপরে বন্ধুরা ঝড় বৃষ্টি দেখেই আমি আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল আমি এখন কি করি, এই বৃষ্টির মধ্যে কি করে বাড়ি যাব? তখন আঙ্কেল বলল, সবে মাত্র মেঘ লেগেছে, ঝড় বৃষ্টি উঠে আসলো, কখন বা এই মেঘ ছাড়বে, কখন বৃষ্টি থামবে, তাই বলি কি তুই আজকে এখানেই থেকে যা। তখন আমি আঙ্কেলকে বললাম, আপনার রুমে আমি কিভাবে থাকবো, কারণ এভাবে দারোয়ানও তো জানে যে আমি আপনার বাসায় আছি। তখন আঙ্কেল বলল, দারোয়ানকে আমি সামনে নেব, তুই যেহেতু এখন ঝড় বৃষ্টির রাত আর এদিকে কারেন্ট চলে গেল, এখন কি করি, একেবারে যেন চারিদিকে মেঘ চিলকাচ্ছে, মেঘ চুমকাচ্ছে, তখন যেন একটু আলো ভেসে ভেসে আসছে হালকা আঙ্কেলের ফেস, আমার ফেসটা যেন দেখতে পারছি, কারণ ঘরে একটা চার্জার লাইটটাও নেই, তাই এভাবে অন্ধকারেই কথা হচ্ছে। এমন তো অবস্থায় অন্ধকারেই আঙ্কেল আমার পাশে এসে বসলো, বলল, সাথী তুই এখন কি করে যাবি, অনেক ঠান্ডা পড়ছে, বৃষ্টি হয়েছে, আর তুই কি যেন বলেছিলি আমাকে একটু হেল্প করবি, সাহায্য করবি। আজ কয়টা মাস হয়ে গেল আমি তো এদিকে তোর কথা শুনে কোনো খারাপ কাজেও করি না, এদিকে বাড়িতে কোনো মেয়ে মানুষও নিয়ে আসি না, তাই বলি কি আজকের রাতটা মনে হয় আমাদের সবচেয়ে ভালো রাত, তাই এই জন্য মনে হয় তুই থেকে গিয়েছিস, আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তোর কেমন লাগছে? তখন আমি বললাম, আঙ্কেল আমার খুবই ভালো লাগছে, কারণ একটু শীতল হাওয়া এসে আমার গায়ে লাগছে, আমার খুব ভালো লাগছে। এখন মনের মধ্যে অন্য কিছু হচ্ছে, কিন্তু আপনি আঙ্কেল আপনাকে কথা দিয়েছি কি যে করি। আচ্ছা ঠিক আছে আমি আজকে যাচ্ছি না। তখন আঙ্কেল বলল, ঠিক আছে তাহলে তুই মাঝখানে এভাবে কোলবালিশটা দিয়ে আমার পাশে শুয়ে পড়। আমি বললাম, আমার শোয়া লাগবে না, আপনি যেহেতু আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন, মানুষ করেছেন, তাই বলি কি আপনি শুয়ে পড়েন। সারাদিন বন্ধুর বাসায় কোথায় কোথায় ঘুরেছেন, হাত পা হয়তো বিদনা হয়ে যেছে, তাই আমি একটু মাথাটা আপনার টিপে দিই। এভাবেই বন্ধুরা আমি আঙ্কেল শুয়ে পড়াতেই মাথাটা টিপতে টিপতে কখন যে আঙ্কেলের পাশে এভাবে শুয়ে পড়েছি আমি বুঝতে পারি নাই। আর এদিকে
আমার যেন প্রচণ্ড ঘুম। আমি একটু মোটা সোটা মানুষ তো, তাই বন্ধুরা এভাবেই আমি ঘুমালে আর কোনো কিছু বুঝতে পারি না। আর এভাবেই মাঝখানে থেকে আঙ্কেল কখন কোলবাল সরিয়ে চাচি ভেবে যেন চাচির গল্পটা, রাতের গল্পটা আমার সঙ্গে এই ফাঁকে অনেক চেষ্টা চালিয়ে আমি একটু একটু বসতে পারলাম ঘুমের ঘরে। কিন্তু কি করব, কারণ তাকে তো আমি কথা দিয়েছিলাম। তাই আমি এভাবে সরাসরি নাই করে তার সব কিছু বুঝতে পারাতে সে যেন প্রায় আধা ঘন্টা ধরে আমার সঙ্গে চাষির মতো চেষ্টা চালাচ্ছে। তাই এভাবেই যেন আমি তার গায়ে হাত লাগাতে দেখি সে ঘেমে চুড়ে অস্থির, অন্ধকার রাত। তাই হঠাৎ একসময় অনেক চেষ্টা করতে করতে আমি একসময় তার চেষ্টাটা সফল হতে দিলাম। তখন আঙ্কেল অন্ধকারেই হেসে ফেলল, বলল, সাথী রে, তো চাচি আজ কতদিন মারা গিয়েছে, এর মাঝেও 2টা মেয়ে নিয়ে আসছি, আর এদিকে হাতের কাজ টাজ করি, এরকম সুখ আমি পাই নাই। তুই মাঝে সাঝেই যদি আমাকে এইভাবে একটু রাতের গল্পটা শোনাতি তখন আমার খুব ভালো লাগতো। তারপরে বন্ধুরা তখন আমি আঙ্কেলকে বললাম, এত রাত্রে, রাত 4টা বাজে, আপনি প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমার সঙ্গে যে চেষ্টাটা এই অন্ধকারে করছেন, আমাকে টুক করে বললেই তো পারতেন, কারণ অন্ধকারে কেউ কাউকে তো দেখতে পারছে না। যেহেতু চাচি মারা গিয়েছে, আমিও একটা ইয়াং যুবতী মেয়ে, আমারও ভালো লাগে না। আর আপনার স্পর্শ পেয়ে এরকম যেন আমার ভিতরে কেমন যেন অনুভূতি হতেছিল। তাই আপনি অনেকক্ষণ চেষ্টা করছেন, আমি ঘুমানোর ভান করেছিলাম। তাই কি করব, কারণ আপনি ছোটবেলা থেকে এভাবে খাইয়ে দেয় আমাকে বড় করেছেন, কারণ এভাবে আপনার কষ্ট আমি আর দেখতে পারছি না, সহ্য হলো না। তাই অবশেষে আপনার চেষ্টাকে আমি সফল করে দিলাম। কিন্তু আঙ্কেল, আপনি যে আজকে আমার সঙ্গে যে গল্পটা করলেন, আসলে আমি তো এই প্রথম আমার জীবনে এই গল্প শোনা। তাই একটা পুরুষ মানুষ কি এত 1.5-2 ঘন্টায় গল্প করতে পারে? আমি তো নতুন, তাই কোনো কিছু এভাবে যেন কেমন লাগছে আমার। তখন আঙ্কেল বলল, শোন সাথী, যেহেতু আমার স্ত্রী ছিল মারা গিয়েছে, তো চাচুও বলতো যে তুমি অনেক পারদর্শী, তাই তোমার মধ্যে দম আছে, তুমি অনেকক্ষণ গল্প করতে পারবা। জীবনে যদি বিয়ে থাকা করো, একটু মোটা সোটা মেয়ে দেখেই করো আমি মারা যাওয়ার পরে। তাই বলে কি সাথী, যেহেতু তুই আমার আপন কেউ না, তুই যদি এভাবে আমাকে সবসময় সুখে দুঃখে এভাবে আদর যত্ন করিস, কেউ জানবে না। আর এমন সময় আসবে তোকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে সবসময় রেখে দেব, কারণ তুই তো আমার আপন মেয়ে না, তুই আমার কাজের বাড়ির বোয়ার মেয়ে। তাই তোকে আমি যেহেতু ছোটবেলা থেকে লালন পালন করেছি, জামা কাপড় এটা ওটা সব কিছুই দিই, এমনকি বিয়ের কথা বলছি। দেখ, আমি তেমন কিন্তু মুরব্বী হয়ে যায় নাই, মাত্র 50-52 বছর বয়সী একটা পুরুষ মানুষের কি হয়। কিন্তু দেখ, আমার মধ্যে যে গল্পগুলো আছে, যে দমটা আছে, তুই তো সাথী বুঝতেই পারলি, তুই একটু মোটা সোটা মেয়ে, সব কিছু তো তোর সব ভালোই লাগলো নাকি বলিস? তখন আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, আপনার মধ্যে যে দমটা আছে, যে গল্পটা আছে, কারণ আমার এই গল্পটা আর এই দমটাই দরকার ছিল। আমি হয়তো মনে করেছি আপনি তেমন গল্প টল্প হয়তো করতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে যে এত দম, এত গল্প আমি কোনো সময় বুঝতে পারি নাই। ঠিক আছে আঙ্কেল, আমারও খুব ভালো লাগেছে। এইভাবেই যেন হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। তার ঠিক 10 মিনিট পরেই আবার বিদ্যুৎ চলে আসলো। একেবারে সারা রুম যেন একেবারে আলোয় ঝলমল করছে। আঙ্কেলও যে অবস্থায়, আমিও সে অবস্থায়। কি করব, কারণ দুজন আর এখন একেবারে কাছের মানুষ হয়ে গেছি। তাই বন্ধুরা, এভাবেই আমি আঙ্কেলকে প্রতিনিয়ত যেন, যখন আঙ্কেল ডাকতো কাজের মানুষকে ফাঁকি দিয়ে, এভাবে দারোয়ানকে ফাঁকি দিয়ে, মানুষ রাস্তার দোকানপাটে তারা তো জানতো যে এভাবে ছোটবেলার থেকে সে কাজবাজ করছে, তার বাসায় যায় আসে রাতে। কিন্তু এভাবেই আঙ্কেলের স্ত্রী মারা যাওয়ার পরের থেকে সেভাবে বাড়িতে মেয়ে মানুষ আনতো, যাতায়াত করতো। তাই আমার আর ভালো লাগতো না। আঙ্কেলের অনেক টাকা পয়সা। বন্ধুরা, একটু বয়স হলো, এ যুগের টাকা পয়সাই কিন্তু আসল উদ্দেশ্য। তাই কোথায় কি বিয়ে হতো, আঙ্কেল আমার জানাশোনা সব কিছুই। তাই এভাবেই আঙ্কেলকে আমি সবসময় খুশি রাখতাম। আঙ্কেল যখন ডাকতো তখনই যেন দুপুরে কি আর রাতে কি, আঙ্কেল যেন এভাবে যখন গল্প করতো তখন যেন ঠিক ঘড়ি ধরে 1-1.5 ঘন্টা একভাবে গল্প করতো। আমারও খুব মজা লাগতো, ভালো লাগতো, কারণ আঙ্কেল একটু বয়স্ক তো, তাই অনেকক্ষণ গল্প করতে পারতো। বন্ধুরা বুঝিয়ে নিয়ে কিন্তু তারপরে বন্ধুরা হঠাৎ একদিন আমি ঠিক বাড়িতে দুপুরবেলা যে গোসল করতে গিয়ে
কনের উপরে হালকা বমি বমি ভাব হচ্ছে। এখন কি যে করি, এই কথা আমি আর কাকে বলবো। তাই আমি আঙ্কেলের সঙ্গে এভাবেই কোনো কিছু পদ্ধতি ব্যবহার না করে থেকেই যেন আমার সমস্যাটা হয়েছে। আমি সব কিছু বুঝতে পারছি, তারপরও যেন কোনো কিছু ভালো লাগছে না। পাশেই ফার্মেসির দোকান ছিল, ডাক্তার ছিল, তাই আমি যে ডাক্তারকে সব কিছু বললাম। ডাক্তার বলল, তুমি তো অন্তঃসত্ত্বা হয়ে গেছো, কারণ 3-4 মাসের বাচ্চা তোমার পেটে। তখন আমি বুঝতে পারলাম, কারণ আমি আর কাউকে কিছু বুঝতে দিলাম না। আর ডাক্তার আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার একটা ভুল হয়ে গেছে, যেহেতু আপনি আমার পরিচিত এখানকার মানুষ, আপনি কাউকে বলেন না। তখন ডাক্তার বলল, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এইভাবে ডাক্তার আঙ্কেল বলল, শোনো সাথী, যেহেতু তুমি যার সঙ্গে এই কাজটা করছো, এই রাতের গল্পটা করে, তুমি আজ অন্তঃসত্ত্বা, তাই বলে কি তুমি তাকেই বিয়ে করো, না হলে কিন্তু তোমার কোথাও কোনোদিন বিয়ে হবে না। তখন আমি বললাম, ঠিক আছে, সে রাজি আছে, এখন দেখি যাই তার কাছে কি বলি। এভাবেই আমি ডাক্তারের কাছ থেকে এসে আঙ্কেলকে সব কিছু বললাম এই ঘটনা, আপনার ছেলে তো আমার পেটে, কারণ আপনি তো আমার সঙ্গে যখন রাতে এভাবে চাচির মতো করে গল্প শুনাইছেন 1-1.5 ঘন্টা করে, এই জন্য আজ কি যে করি। তখন আঙ্কেল বলল, সমস্যা নাই, যেহেতু দুনিয়াতে এভাবে বাচ্চা কাচ্চা চলে এসেছে, তুমি অন্তঃসত্ত্বা, তাই আমি ধুমধাম করেই, যেহেতু তুমি আমার আপন মেয়ে না, আমার বাড়ির কাজের বোয়ার মেয়ে, আর আমারও তো বয়স তেমন হয় নাই, টাকা পয়সার অভাব নেই, সব কিছুই তোমাকে অর্ধেক অর্ধেক লিখে দেব। এই কথা শুনে আমি খুব খুশি হলাম। আর এভাবেই আমি আঙ্কেলের সঙ্গে যেন প্রতিনিয়ত এভাবেই থাকতে লাগলাম। ঠিক তার 2-3 মাস পরেই বাড়িতে যেন আঙ্কেল সবাইকে বলে রেখেছিল, তাই হঠাৎ একদিন কাজী টাজি ডেকে এনে, কিছু লোকজন ডেকে এনে, আর আমার আঙ্কেলের বাসার সামনে যেসব মুদিখানার দোকান ছিল, সবাই আঙ্কেল সবাইকে বলে রেখেছিল যে আমার সাথীর সঙ্গে অমুক দিনে বিয়ে। আমি কোনো কিছুই জানতাম না। হুট করে এভাবে যেন আঙ্কেলের বাসায় লোকজন ডেকে ধুমধাম করে যেন বিয়েটা হয়ে গেল। আমি এভাবেই আঙ্কেলের সঙ্গে ঘর সংসার করতে লাগলাম। আমাদের 1 বছর পরে যেন একটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তানটা এত সুন্দর, এত ফুটফুটে, যেন আমার স্বামীর মতোই। তাকে তো আর আঙ্কেল বলা যায় না, তাই আমার স্বামীকে আমি বললাম, দেখো তোমার মতোই তোমার ছেলেটা হয়েছে, উঁচু লম্বা হ্যান্ডসাম, দেখবা যখন বড় হবে একেবারে সেম তোমার মতোই হবে, যেন একেবারে ডুপ্লিকেট এসে চাঁদের টুকরো। তখন আমার স্বামী বলল, সমস্যা নেই সাথী, কারণ আমি তো একটা বাচ্চা নেব না, আরও একটা নেব, ছেলে হোক মেয়ে হোক, 2টো সন্তানই যথেষ্ট। আগে একটা নিত, এখন 2টো নেব। তখন আমি বললাম, সবে মাত্র আজ কয়টা দিন হয়েছে, একটু হাঁটা চলাফেরা শিখুক আবার বাচ্চাটা, তারপরে 1-1.5 বছর যাক, নাই দেখা যাবে। এভাবেই যেন প্রতিনিয়ত আমি একটা মোটাসোটা হ্যান্ডসাম মেয়ে, যেন সব কিছুই আমি পেয়ে আঙ্কেলের কাছ থেকে বা আমার স্বামীর কাছ থেকে পেয়ে যেন প্রচণ্ড খুশি থাকলাম। এভাবেই যেন আমার কপালটা এ বাড়িতেই বিয়ের জন্য সব কিছুই আল্লাহ পাক এভাবে লিখে রেখেছিল, কারণ আমি একটা ইয়াং যুবতী মেয়ে, আর সে আমার বাড়ির এভাবে আমি কাজের মেয়ের বুয়ার মেয়ে। তাই এভাবেই ভাগ্যর কি পরিহাস, এভাবে তার বাড়িতে মা কাজ করেছে, তার সঙ্গে ছোটবেলাতে এসে এভাবে কাজ করতে করতে আজ বড় হয়ে তার সঙ্গে যে আমার এভাবে সম্পর্ক গড়ে উঠবে, আর এভাবে তার সঙ্গে আমার বিয়ে থাওয়া হবে, আসলে কপাল, সবই কপাল। তাই এভাবেই বন্ধুরা, আমি যে বাড়ি কাজ করতাম সেই বাড়িতেই সে মালিকের সঙ্গে বিয়ে করে সুখের ঘর সংসার করতে লাগলাম। বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আগামীকাল আমি এরকম বিনোদনমূলক গল্প নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, পরিবারের যত্ন নিও, আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলের দিকে অগ্রসর করো, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।